আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারের নয় রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়ন দ্বিতীয় পত্রের জীব রসায়নের যে চ্যাপ্টারটা রয়েছে এর আমরা পঞ্চম ক্লাসটা নিব। যে তোমাদের সমাপ্তি সূচক ও বহুপদী যে প্রশ্নগুলো রয়েছে, বহুপদী সমাপ্তি সূচক, এই প্রশ্নগুলো আমরা সলভ করব। তো এখানে আজকের ক্লাসটা শুধু বহুপদী পর্যন্তই নেই এবং পরে আরেকটা ক্লাস নেব, হচ্ছে সেটা অভিন্ন যে প্রশ্নগুলোর জন্য। আচ্ছা দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রশ্নটা আছে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে উভয় পরমাণু। তো জ্যামিতিক সমানতার ক্ষেত্রে কি হয়, জ্যামিতিক সমানতার ক্ষেত্রে একটা দ্বিবন্ধন তো থাকতে হয়, এটা হচ্ছে ওদের প্রধান শর্ত। আর এক্ষেত্রে দেখো, এই যে আলাদা আলাদা মূলক থাকতে হয়। দেখো এখানে একটা এ, একটা বি, একটা এ, একটা বি, এটা ঠিক আছে। মানে হচ্ছে এখানে একটা এ এবং একটা বি আলাদা আলাদা দুটা জিনিস থাকবে কার্বনের সাথে, এই জায়গায় একটা আলাদা আলাদা মূলক যুক্ত থাকবে। আচ্ছা, এটা ঠিক আছে। চাকরিক যৌগ হয়, এটাও ঠিক আছে। ত্রিবন্ধন যুক্ত যৌগ, দেখো এই ত্রিবন্ধন যুক্ত যৌগ হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করছে না। তো এগুলো কি হয়, এগুলো সিস ট্রান্স হয়। আসলে এখানে সিস ট্রান্স হয়। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারো। দেখো CH, এখানে আমরা দিতে পারি, ধরো উপরে আছে হাইড্রোজেন, নিচে আছে ধরো ব্রোমিন, এরকম একটা যৌগ দেওয়া আছে। এ পাশে ধরো এখানে আছে ধরো হাইড্রোজেন, এখানে আছে ব্রোমিন। ওকে, এখন এই যৌগটাকে আমরা কি বলবো, ট্রান্স বলবো। এটাকে আমরা ট্রান্স বলবো। আর সিস হবে কোনটা, এটাই যদি উল্টে দেয় তখন সিস হয়ে যাবে। দেখো, তো উপরে যদি সবগুলো আমরা হাইড্রোজেন দিয়ে দিই, উপরে দুইটাই হাইড্রোজেন থাকলো, নিচে দুইটা ব্রোমিন, তখন দেখো এটা হচ্ছে সিস। তো এভাবে হচ্ছে জ্যামিতিক সমানতাগুলো হয়। তো এখানে 1 আর 2 প্রথম উত্তরটাই। পরের প্রশ্ন দেখো, আলোক সমানতার ক্ষেত্রে সমাণুসমূহ দ্বিবন্ধন যুক্ত হয়, এটা দ্বিবন্ধন যুক্ত হয়, এটা না। দেখো পরস্পর এনান্সিওমার, এটা ঠিক আছে। দর্পণ প্রতিবিম্ব হয়। এখন দেখো আলোক সমানতার ক্ষেত্রে আমাদের কি দরকার, আলোক সমানতার ক্ষেত্রে দরকার হচ্ছে আমাদের কাইরাল কার্বন, দ্বিবন্ধন দরকার নেই। এখানে দেখো পরস্পর এনান্সিওমার, হ্যাঁ এটা হবে, এবং দর্পণ প্রতিবিম্ব দেয়। তো এগুলো হইতে পারে, ঠিক আছে। 1 ও 2 ও 3 হইতে পারে, তো একটা হচ্ছে না। পজিটিভ ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, যে এক সমতুল্য আলোর তরলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়। তো আমরা জানি যে কাইরাল কার্বনগুলো থাকে বা আলোক সক্রিয় যে যৌগগুলো থাকে, এরা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা আর কি থাকে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, একটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরায়। তো এই ক্ষেত্রে দেখো, এক সমতুল্য আলোর তলকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, ওটা হচ্ছে পজিটিভটা, আর নেগেটিভটা বিপরীতে ঘোরায়। তো 1 নম্বরটা আমরা অপশন সঠিক রয়েছে। এরপরে দেখো আরো দুটো অপশন দেওয়া আছে, যে ঘূর্ণনের ডিগ্রি কত ডিগ্রি ঘোরাচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো প্রথমটা ঠিক আছে, 2.24 ডিগ্রি ঘূর্ণন হয়, কিন্তু পরেরটা দেখো +22.4 ডিগ্রি। দেখো একটা দশমিক কিন্তু এদিক সেদিক হয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে না প্রথমটা, এবং দ্বিতীয়টা হচ্ছে সঠিক উত্তর। দেখো একটা যৌগ দেওয়া রয়েছে, তো এই যৌগটার নাম কি হইতে পারে। দেখো এই যৌগটার অনেকগুলো নাম হইতে পারে। এটাকে আমরা ইথার হিসেবে প্রথমে আইডেন্টিফাই করতে পারি, যে একটা সমগোত্রীয় শ্রেণী হিসাবে এটার নাম ইথার। এবং আমরা যদি এবার নামকরণ করি, দেখো দুই পাশে দুইটা ইথাইল যুগল রয়েছে। দেখো দুই পাশে দুইটা ইথাইল মূলক রয়েছে। তো ইথাইল মূলক যেহেতু রয়েছে, দেখো কয়টা ইথাইল মূলক, দুইটা ইথাইল মূলক, এই একটা ইথাইল মূলক, এই একটা ইথাইল মূলক। এই দুইটা ইথাইল মূলক যেহেতু রয়েছে, তাই আমরা এটা বলতে পারি ডাই ইথাইল ইথার। আবার আমরা এটাকে এভাবে নামকরণ করতে পারি ইথোক্সি ইথেন, ইথোক্সি ইথেন। এক্ষেত্রে আমাদের তিনটা নামকরণ করতে পারি এই যৌগটার ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, C5H12 যৌগটি 3টি অবস্থান সমণু সৃষ্টি করে। অবস্থান সমণু কিভাবে হবে, যেদের যৌগগুলো যে ইয়াগুলো থাকে, সিকলগুলো, এগুলো হচ্ছে এক অবস্থা থেকে আরেক অবস্থায় চেঞ্জ করলে যে সমণুগুলো তৈরি হয়। তো আমরা যদি একটু সিকলটা আঁকায় ফেলি তাহলে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যায় যে এটা আসলে 3টা অবস্থান সমন্বয় হয় কিনা। তো আমি শুধু কার্বনগুলো দিয়ে যাচ্ছি।
তো 1 2 3 4 5, তো 5টা কার্বন বিশিষ্ট হলো। তো একটা তো যোগ হলো। এখন আরেকটা করতে পারি যে সিকিউরটা আমরা কোথায় দিতে পারি, কার্বন একটা এখানে, এখানে দাও তো একই কথা, 3 নাম্বার কার্বন দিতে পারি, 1 2 3, এই দিক থেকে সি সি, এই জায়গায় একটা কার্বন দিতে পারি। আচ্ছা, ধরি 3 নাম্বার কার্বনে 1 2 3 4। আচ্ছা দেখো, তো এখানে যদি একটা কার্বন দেই তাহলে একটা সমাণু সম্ভব। এখন আরেকটা সমাণু কি সম্ভব? মনে করো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে তো একই হয়, তখন আমরা যদি এই পাশে আনি তখন দেখা গেল যে এই পাশ থেকে কাউন্টিং করতে হবে, তাহলে 1 2, তাহলে 1 2, তাহলে দেখো এটাও 2 নম্বর কার্বনে কিন্তু অবস্থানটা চলে আসে। তার মানে এই জায়গাটা আমরা মাত্র একটা অবস্থান সমানতা পাচ্ছি, 2টা অবস্থান সমানতা, 3টা অবস্থান সমানতা পাচ্ছি না। তো অ্যালকেন সমগোত্রক, হ্যাঁ এটা একটা অ্যালকেন অবশ্যই দেখতে পাচ্ছি, CnH2n যদি থাকে, CnH2n এটা যদি থাকে +2, মানে হচ্ছে কার্বন সংখ্যার দ্বিগুণের চাইতে যদি 2 বেশি থাকে হাইড্রোজেন সংখ্যা, ওইটা হচ্ছে অ্যালকেন। তো 5 দুগুণী 10, তার সাথে 2 যোগ করলে হচ্ছে 12। আণবিক ভর 72। এখন আণবিক ভর 72, এটা যদি হিসাব করা যায়, দেখো কার্বনের ভর হচ্ছে 12, তো 5টা কার্বন রয়েছে যেহেতু 5 বরং 60, তার সাথে যদি 12টা হাইড্রোজেন যোগ করি তাহলে হচ্ছে 72। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর এখানে। C3H8 এবং O, আচ্ছা এর সংকেতযুক্ত যৌগের 3টি সমাণু সম্ভব। আচ্ছা এটা আমরা একটু আঁকে ফেলি তাহলে বুঝতে পারবো যে কয়টা সম্ভব। তো যেহেতু হচ্ছে 3 দুগুণী 6, 3 দুগুণী 6 8 এবং একটা অক্সিজেন রয়েছে, তারপরে এটা অ্যালকোহল হতে পারে, ইথারও হতে পারে। আচ্ছা আমরা প্রথমে 3টা, আচ্ছা CH3 CH2 CH2 OH, আমরা অ্যালকোহলটা আগে আঁকলাম, ঠিক আছে। কয়টা? 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন কি আছে? 3টা, 3 2 6 5, 6টা হাইড্রোজেন পেলাম, 6টা হাইড্রোজেন পেলাম। কার্বন কয়টা? 3টা, না এটা হচ্ছে না, তাহলে এটা অ্যালকোহল হচ্ছে না। এদের 8টা হাইড্রোজেন হতে হবে, 8টা হাইড্রোজেন হতে গেলে আমরা যদি ইথার বানাই তখন কি ধরনের ইয়ে চলে আসে? আচ্ছা এটা কোনটা আসছে? কার্বন বিশিষ্ট সমাণু যদি হয়, কার্বন সংখ্যা 3টা, আচ্ছা যদি এটা হয় 2 ডিগ্রি যদি হয়, দেখো এদের 2টি কার্যকরী মূলক রয়েছে, এদের 2টি অবস্থান সমান রয়েছে, তো 2টি কার্যকরী মূলক এবং 2টি অবস্থান সমান যদি থাকে, আচ্ছা এটাকে যদি ওই পাশে নিয়ে যায়, দেখো CH3 CH CH3 OH, এবার কিন্তু হতে পারে 3 দুগুণী 6 আর 2 8। হ্যাঁ দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি হয়, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি হয়, তাহলে এই একটা অবস্থা আমরা পাচ্ছি। তো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে হলো না কেন? 3 দুগুণী 6 আর 1, দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এখন এদের 2টি অবস্থান সমানতা রয়েছে, অবস্থান সমানতা। আর একটা থাকতে পারে যদি আমরা ইথার তৈরি করতে পারি। আচ্ছা ইথার CH3 CH2 CH3, আচ্ছা এবার কি হয় দেখি, কার্বন সংখ্যা আছে 1 2 3টা, আর হাইড্রোজেন আছে 3 দুগুণী 6 আর 2 8। হ্যাঁ তো দেখো 2 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা পসিবল হচ্ছে, এবং এখানে ইথার যেটা আছে, একটা ইথার তৈরি হচ্ছে। ওকে, তো 2টি কার্যকরী মূলক সমানতা পাইলাম, যেহেতু একটা অ্যালকোহল মূলক এবং একটা ইথার মূলক, দুটো পাওয়া গেল, এবং এটা 2টি অবস্থান সমানতা। অবস্থান সমানতার ক্ষেত্রে আমরা যদি করতে পারি, দেখো এই জায়গাটায় ওএসটা যদি এ পাশে আনি একই হচ্ছে, সমস্যা নেই, এটা অবস্থান সমানতা হচ্ছে না,
অ্যালকোহলের ক্ষেত্রে অবস্থান সমানতা হতে পারে। এটা যদি 2 ডিগ্রি, আমরা 1 ডিগ্রিও তো বানাতে পারি এখান থেকে, হবে না কেন? CH3 CH2 CH2 OH। আচ্ছা, এর আগে কার্বন একটা কম দেওয়া হয়েছিল, হ্যাঁ, এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো যে এখানে 3 2 5 5 2 7 আর 1, হ্যাঁ এবার ঠিক আছে। তা দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি দুইটা অ্যালকোহল পাইলাম এবং এখানে একটা ইথার পাইলাম। তো এই জায়গায় দেখতেছো যে ওএস মূলকটা আমি এখানে একটা 1 নম্বর কার্বন একটা অবস্থান মূলক হিসেবে দিতে পারছি, যে 1 নম্বর কার্বন ওএস ছিল এবং 2 ডিগ্রি অ্যালকোহলে 2 নম্বর কার্বন আমরা অ্যালকোহল পাচ্ছি। তাহলে এই জায়গায় এই যে দুইটি অবস্থান সমানতা দেখতে পেলাম এবং দুইটি কার্যকরী মূলক সমানতাও দেখতে পাইলাম। আর এদের সমানতা টোটাল কয়টা পেলাম? টোটাল সমানতা 3টি সমাণু কিন্তু সম্ভব পাচ্ছি। কি কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি আর একটা ইথার। তাই এই 3টা সমাণু আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গায় সবগুলি সঠিক উত্তর হবে। CH3 Br CH Br CH3। আচ্ছা, এই যৌগটির বেলায় একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটির বেলায় দুটি সদৃশ অপ্রতিসম কার্বন কার্বন বা কাইরাল কেন্দ্র আছে। আচ্ছা, এটাকে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখে ফেলি তখন কিভাবে আসে দেখো। CH3, তারপর আছে C, এটার সাথে আছে হাইড্রোজেন, এদিকে আছে ব্রোমিন। ওকে, আবার একটা বন্ধন C, এদিকে একটা হাইড্রোজেন দেই, এদিকে আছে ব্রোমিন, নিচে আছে CH3। আচ্ছা, এই যে একটা অবস্থা তৈরি হলো, তো এখানে কাইরাল কেন্দ্র আছে কিনা? হ্যাঁ, কাইরাল কেন্দ্র একটা না দুইটাই পাচ্ছি এখানে আমরা। একটা কাইরাল কেন্দ্র, আবার এখানে একটা কাইরাল কেন্দ্র। তো কাইরাল কেন্দ্র দুটো আমরা পেয়ে গেছি। এবার দেখো, আচ্ছা এখানে বলা আছে দুইটি কাইরাল কেন্দ্র আছে, হ্যাঁ, এই সংকেতে সমাণু ও সমাণু সম্ভব কি বলা আছে? আচ্ছা, তো এর একটি মেসো সমাণু সম্ভব। হ্যাঁ, মেসো সমাণু সম্ভব, কারণ দেখো এটাকে যদি আমরা মাঝখান বরাবর কেটে ফেলি, মাঝখান বরাবর কেটে ফেলি, কেটে একে অপরের উপর কিন্তু ওভারল্যাপ করতে পারতেছি, মানে হচ্ছে একে অপরের উপর ওভারল্যাপ করতে পারতেছি, তখন এটা কি মেসো সমাণু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দেখো টাইপিং এখানে ডি ছিল আর এখানে এল ছিল। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো এই সংখ্যাতে ডি সমাণু এবং এল সমান সম্ভব, মানে হচ্ছে ডি এবং এল দুইটা সমানত থাকে। যেহেতু এটা কাইরাল কার্বন থাকলে এটা ডান দিকে এবং বাম দিকে ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাবে, এটার উপর নির্ভর করে ডি এবং এল সমাণু সম্ভব হয়। তাহলে এখানেও সবগুলো সম্ভব। ইলেকট্রোফাইল হলো তারাই যাদের ইলেকট্রন দরকার হয়। দেখো এখানে ব্রোমিন ট্রাইক্লোরাইড যেটা আছে, ট্রাইফ্লোরাইড, এটার ইলেকট্রন দরকার আছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওরও ইলেকট্রন দরকার আছে। তো এরা হচ্ছে ইলেকট্রোফাইল। অপ্রতিসম যৌগ হলো কোনগুলো? অপ্রতিসম যৌগ ওইগুলি হবে যে যৌগগুলোর যে কার্বন কার্বন বন্ধনগুলো থাকে ওই জায়গায় যেই হাইড্রোজেনগুলো থাকে এরা সমান সমানভাবে আছে কিনা। যদি সমান সমানভাবে থাকে এরা হচ্ছে প্রতিসম, আর যদি সমান সমান না থাকে তখন হয় অপ্রতিসম। দেখো এখানে বিউটিন 1 দেওয়া আছে, বিউটিন 1 এটা কিন্তু প্রতিসম। বিউটিন 1 এর ক্ষেত্রে দেখো দুই পাশে সমান সংখ্যক হাইড্রোজেন রয়েছে। আচ্ছা, এটা বিউটিন 1। আচ্ছা, এটা আমি ইথিন 1 লিখে ফেলছি। CH3 CH2 CH2। আচ্ছা দেখো CH বন্ধন CH, বাস। এখন দেখো এই যে কার্বন দুইটা আছে, একটা কার্বন একটা কার্বন, এই কার্বন দুইটার সমান সংখ্যক হাইড্রোজেন রয়েছে। তো সমান সংখ্যক হাইড্রোজেন থাকলে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বিউটিন 2, সরি বিউটিন 2 তো প্রতিসম, তাহলে বিউটিন 1 এটাও কিন্তু হচ্ছে অপ্রতিসম। হ্যাঁ, বিউটিন 1টা অপ্রতিসম হবে, একটু দেখি।
যদি আমরা বন্ধনটা এখানে না দিয়ে এই পাশে নিয়ে যাই, প্রথমে নিয়ে যাই, তখন কি দাঁড়াবে? বিউটিন 1। হ্যাঁ, এখন দেখো এই যে কার্বন দুইটায় কিন্তু আলাদা 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 হাইড্রোজেন রয়েছে। প্রথম কার্বনে 2টা হাইড্রোজেন রয়েছে এবং দ্বিতীয় কার্বনে হাইড্রোজেন রয়েছে মাত্র 1টা। তাহলে এটা হবে অপ্রতিসম। তো বিউটিন 1 একটা অপ্রতিসম, আর বিউটিন 2 যেটা আমরা একটু আগে দেখলাম, বিউটিন 2 প্রতিসম। বিউটিন 2 হচ্ছে প্রতিসম। দেখো সমান 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 হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, দুইটা সমান সমান, তাহলে এটা হচ্ছে প্রতিসম। তো এখানে যেহেতু অপ্রতিসম চাইছে, তাই এটা হচ্ছে না পেন্টিন 1। তো পেন্টিন 1 যেটা রয়েছে এটাও হচ্ছে অপ্রতিসম হবে। দেখো যেহেতু বিউটিন 1 অপ্রতিসম হয়েছে, পেন্টিন 1ও অপ্রতিসম হবে। জাস্ট আমরা এখানে আরেকটা যদি কার্বন বাড়ায় দিই তাহলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পেন্টিন 1, তো এটাও একটা অপ্রতিসম। তো 1 এবং 3 এটা হচ্ছে সঠিক উত্তর। C4H10O আণবিক সংকেত বিশিষ্ট আলোক সক্রিয় যৌগটি। আচ্ছা, এগুলো কি বলছে? একটি 2 ডিগ্রি অ্যালকোহল, একটি 3 ডিগ্রি অ্যালকোহল, একটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে। এখন দেখো একটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে এবং এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলো দেওয়া আছে। আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি এটাকে আঁকায় ফেলি তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। দেখো প্রথমে আমরা 4টা কার্বন দিয়ে দিই, বাস। এখন দেখো হাইড্রোজেনগুলো এখন আর দিচ্ছি না, কারণ হাইড্রোজেন আমাদের বেশি দেওয়া একটা মাথা ব্যথা না। তো অক্সিজেন একটা আছে, অক্সিজেন একটা তো আমাদের এক জায়গায় দিতে হবে, যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বলছে। তাহলে দেখো, তো এটা 2 নম্বর কার্বন ধরে এটা এখানে আমরা একটা হাইড্রোক্সাইড দিলাম, বাস। তো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল হলো। তো এখানে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এবার আমরা হাইড্রোজেনগুলো দিতে পারি, CH3। আচ্ছা, এখন দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, এটা একটা কাইরাল কেন্দ্র রয়েছে বা অপ্রতিসম কার্বন আছে। কিভাবে? দেখো উপরে এটা হচ্ছে মিথাইল মূলক, নিচেরটা হচ্ছে ইথাইল মূলক, এ পাশে হচ্ছে হাইড্রোক্সিল মূলক, এ পাশে আছে হাইড্রোজেন মূলক। তো এই যে 4টা ভিন্ন ভিন্ন মূলক রয়েছে, এজন্য এটা হচ্ছে কাইরাল কেন্দ্র। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল এবং একটি কাইরাল কেন্দ্র আছে। এবং 3 ডিগ্রি অ্যালকোহল কি এটা হয়? না, এটা 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে না। 3 ডিগ্রি অ্যালকোহল হলে কাইরাল কার্বনটা হচ্ছে না। বাই দ্য ওয়ে, কত দিল? 2 ও 3 না, এই জায়গায় আবার ভুল করছে। এখানে 2 ও 3 না, জিনিসটা হবে 1 ও 3। 1 ও 3, 148। এটা 1 ও 3 হবে। পরের প্রশ্ন দেখো, SN1 বিক্রিয়ার জন্য প্রযোজ্য। এক ধাপে হচ্ছে, এটা কি এক ধাপে হচ্ছে SN1? না, SN1টা কখনোই এক ধাপে হচ্ছে না। তো SN1 এটা মনে রাখবা, 1 হইলে 2 হয়, 2 হইলে 3 1 হয়, উল্টাটা। তো SN1 এখানে বিক্রিয়াটা হবে 2 ধাপে। আর RX এর সাথে সক্রিয়তা ক্রম 3 2 1, এগুলো ঠিক আছে। এগুলো হচ্ছে 3 2 1 এবং অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় না। হ্যাঁ, এটা ঠিক আছে। অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় SN2 যে এই মেকানিজমটা আছে, ওখানে দুজন মিলে একসাথে যখন বিক্রিয়া করতে চায় তখন হ্যালাইড যৌগটাকে ছাড়তেছে এবং হাইড্রোক্সাইড মূলকটাকে ধরতেছে, এই একটা অবস্থান্তর অবস্থা তৈরি হয়। তো ওই অবস্থাটা হচ্ছে SN2 তে হয়। ঠিক আছে, এটা হয় না, কারণ এটা হয় কোথায়? SN2 তে এটা হয়। আর RX এর সক্রিয়তা ক্রম এটা ঠিক আছে, এবং এক ধাপে হয় না, এটা হচ্ছে 2 ধাপে হয়। 2 ধাপে হয়। তো আমরা এখানে 2 ও 3 সঠিক উত্তর ধরে নেব। SN2 বিক্রিয়াটি হলো দ্বিআণবিক কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বিআণবিক কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিক্রিয়াটি এক ধাপে হয়। হ্যাঁ, এবং বিক্রিয়ার ক্ষেত্রে RX এর সক্রিয়তা ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। দেখো এটা একটু আলাদা থাকে। আমাদের জৈব রসায়নে পুরো রসায়ন বহির্ভূত যত ধরনের ক্রম রয়েছে, তার ভিতরে যে ব্যতিক্রম 3-4টা ছিল,
তার ভিতর এই SN2 হচ্ছে সেই ব্যতিক্রমের একটা। তো এই ক্ষেত্রে সক্রিয়তার ক্রম থাকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো এই জায়গায় 3 নম্বর যে সক্রিয়তা ক্রম এটা ভুল। তো প্রথম দুটা ঠিক আছে। আর এটা সক্রিয়তা ক্রম যদি আমরা লিখে দেই সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিচের বক্তব্য সমূহ লক্ষ্য করতে হবে। এই বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। একদম ভুল কথা। এই বিক্রিয়াটির সক্রিয়তা ক্রম দেওয়া আছে। সক্রিয়তা ক্রমটা এখানে ঠিকঠাক মতো দেওয়া আছে। এই বিক্রিয়ার হার শুধুমাত্র Rx এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। নিচের কোনটি? হ্যাঁ, দেখো শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। এখানে যে আমাদের যে অ্যালকোহলটা আছে ওর উপরও নির্ভরশীল। মানে যে OH মূলকটা আসতেছে ওর উপরও নির্ভরশীল। দুইটা একসাথে যেহেতু ঘটতেছে। এবং বিক্রিয়ার ক্রমটা ঠিক আছে। শুধুমাত্র প্রথম 1 নম্বরটা সঠিক নয়। বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। বিক্রিয়াটি 1 ধাপে ঘটে আসলে। কারণ এখানে একটা জটিল অবস্থার সৃষ্টি হয়। দেখো তোমরা যদি বিক্রিয়াটা খেয়াল করো, তো এখানে কি হয়, এই জায়গাটায় ছিল হ্যালাইড মূলকটা, আর এখান থেকে ধরতেছে আবার হাইড্রোক্সাইড মূলকটা। তো এরা একটা জটিল অবস্থা সৃষ্টি করে। মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? মনোহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে আমরা সোডিয়াম ধাতু ব্যবহার করতে পারি। যে সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হয় এবং ফসফরাস পেন্টাক্লোরাইড প্রয়োজন হয়। ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করতে পারি এবং স্যালিসাইলিক অ্যাসিডও ব্যবহার করা হয়। এবং তোমাদের বইতে হয়তো স্যালিসাইলিক অ্যাসিডের কথা দেয়নি, তো স্যালিসাইলিক অ্যাসিডও কিন্তু বিক্রিয়া করে অ্যালকোহলের সাথে। এটাও বিক্রিয়া করে। তো তোমরা বিক্রিয়াটা চাইলে দেখতে পারো। তো বইতে দেওয়া আছে 1 ও 2, 1 ও 2 আছে, তোমরা আপাতত 1 ও 2 দাও। কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডও অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে। তো তোমরা যদি বিক্রিয়াটা দেখতে চাও, দেখো এটা তো স্যালিসাইলিক অ্যাসিড, তাই না? এখন এর সাথে বিক্রিয়া করবে কি? ধরো একটা অ্যালকোহল বিক্রিয়া করবে। তো এই জায়গায় কি হয়, মানে এখান থেকে এখনো পানি বের হয়ে যায়। মানে হচ্ছে নির্দ্রবক যেটা আছে H2SO4, এখানে গাঢ় সালফারিক অ্যাসিডের নিরোধন করলে এখান থেকে এখনো পানি বের হয়ে যায়। বের হয়ে এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে এটা তৈরি হয়ে যায়। ওকে, এখানে এখনো পানি বের হয়ে গেল। তো দেখো স্যালিসাইলিক অ্যাসিডও কিন্তু বিক্রিয়া করে। তো তোমাদের বইতে দেওয়া আছে 1 ও 2, তো ওইটাই দাগাও। কার্বিল্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। দেখো কার্বিল্যামিন পরীক্ষা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক 1 ডিগ্রির সাথে বিক্রিয়াটা করে। নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ় সালফারিক অ্যাসিডের ভূমিকা কি? গাঢ় সালফারিক অ্যাসিডের ভূমিকা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে অপরিসীম, যেটা কারণ এই গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথেই কিন্তু এই গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে নাইট্রোমূলকটা আর কি তৈরি হয়। এই নাইট্রোমূলকটাই পরবর্তীতে বেনজিন বলয়কে আক্রমণ করে। তো এই জায়গায় বিক্রিয়ার উৎপন্ন পানি শোষণ করে, বিক্রিয়ার সম্মুখবর্তী করে এবং নাইট্রোমূলক তৈরিতে অংশ নেয়, নাইট্রোমূলক তৈরিতে অংশগ্রহণ করে। দেখো সালফারিক অ্যাসিডের ভূমিকা কত, ওরা পানি শোষণ করে, বিক্রিয়াকে সম্মুখবর্তী করে, আবার নাইট্রোমূলক তৈরিতে অংশ নেয়। আচ্ছা দেখো, তো একটা ফর্মিক অ্যাসিড দেওয়া আছে, যৌগটি বিক্রিয়া দেয় কার কার সাথে বিক্রিয়া দিবে? যৌগটি বিক্রিয়া দিবে ফেলিং দ্রবণের সাথে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। দেখো এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এই যৌগটা শুধুমাত্র তোমাদের অ্যালডিহাইড এবং কিটোন এদের সাথে বিক্রিয়া দেয়। কারণ এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যে যৌগটা আছে, এই যৌগটা শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোন মূলক মানে কার্বনিল মূলকের সাথে বিক্রিয়াটা দেয়। তবে এই জায়গায় কার্বনিল মূলক অ্যাসিড বা এস্টার ভিতর থাকতে পারে, কিন্তু তাদের সাথে এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করবে না। তো এইটা দ্বারা, এই যৌগটা দ্বারা আমরা কার্বনিল মূলকটা শনাক্ত করতে পারি। কিন্তু এটা আবার বের করতে পারে না যে আসলে এটা কিটোন নাকি অ্যালডিহাইড, কারণ উভয়ের সাথে এটা বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে।
পদক্ষেপ তৈরি করে। আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিবে, সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দিবে, কিন্তু এটার সাথে বিক্রিয়া দিবে না, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিবে না। তো ফেলিং দ্রবণে কপার, ফেলিং দ্রবণ কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ দেয় কোথায়? অ্যালডিহাইড দিবে, ফর্মিক অ্যাসিড দিবে, গ্লুকোজ, হ্যাঁ এরা সবাই কি দেবে? কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া দিবে। কারণ ফর্মিক অ্যাসিডের ভিতরেও কিন্তু থাকে, দেখো HC একটা অবস্থা থাকে ফর্মিক অ্যাসিডের ভিতরেও। এই যে একটা ফর্মিক অ্যাসিড, তাই না? এখন এই ফর্মিক অ্যাসিডটা কিভাবে লেখা যায়? আচ্ছা দেখো, এই গ্লুকোজের ভিতরে কিন্তু একটা হাইড্রোক্সি মূলক থাকে, তাই না? এটা একটা হচ্ছে মানে হচ্ছে ফেনল বা হচ্ছে অ্যালকোহল, এদের সাথে বিক্রিয়াগুলো করবে ফিলিং দ্রবণটা। আচ্ছা, টলেন বিকারক ও ফিলিং দ্রবকের বিক্রিয়ায় কোনগুলো অংশগ্রহণ করবে? টলেন বিকারক ও ফিলিং দ্রবক, এখানে অ্যালডিহাইড এবং দেখো গ্লুকোজ দেওয়া আছে, কিন্তু সুক্রোজের সাথে এই বিক্রিয়াটা করে না, এটা শুধুমাত্র 1 ও 2, শুধুমাত্র 1 এবং 2 এদের সাথে বিক্রিয়াটা করবে। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে এসিটিলিন, ইথাইন যেটা বলো, ইথাইনের সাথে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, এখানে আদ্র বিশ্লেষণ করতে গেলে আমাদের দিতে হবে 2% সালফুরিক অ্যাসিড, 2% মার্কুরিক সালফেট এবং 20% সালফুরিক অ্যাসিড সহ যদি আমরা আদ্র বিশ্লেষণ করি এটাকে, তখন এই জায়গা থেকে কি তৈরি হয়? অ্যালডিহাইডটা তৈরি হয়। তো এই অ্যালডিহাইড কি করবে? ফিলিং দ্রবণকে বিজয়িত করে অ্যালডোল বিক্রিয়া দিবে এবং জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, অ্যালডোল বিক্রিয়া দিবে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? অ্যালডোল বিক্রিয়া দিতে গেলে আমাদের কাইরাল আলফা কার্বনের হাইড্রোজেন থাকতে হবে। তো এখানে যে অ্যালডিহাইডটা তৈরি হয় সেটা যদি একটু বের করি, যেহেতু এটা 2 কার্বন বিশিষ্ট, তো অ্যালডিহাইডটা হবে CH3CHO, এটা হবে অ্যালডিহাইডটা। তো দেখতে পাচ্ছি যে আলফা কার্বনে হাইড্রোজেন অবশ্যই রয়েছে, সুতরাং এটা অ্যালডোল বিক্রিয়া দেয়, তো জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন হয়। তো অ্যালকোহলকে বা অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি তাহলে অবশ্যই এটা অ্যাসিড উৎপন্ন হবে। অ্যালকোহলকে জারিত করলে আমরা অ্যাসিড বানাতে পারি। তো এখানে তিনটাই সঠিক। দেখো, CnH2n, এখানে n এর মান 3 দেওয়া আছে। n এর মান যদি 3 দেওয়া হয় তো এটা একটা অ্যালকিন বোঝা যাচ্ছে, কার্বন সংখ্যা দ্বিগুণ আছে হাইড্রোজেন, যৌগটিকে প্রথমে ওজন সহ বিক্রিয়া করে ওজোনাইড গঠন করে, পরে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করে, এই যৌগ বি যৌগ উৎপন্ন হলো। আচ্ছা দেখো কি কি বলা আছে এখানে। তো এটা একটা প্রোপিন, বুঝতে পারছি প্রোপিন। এখন এই প্রোপিনকে আমি যদি ওজন দিয়ে বিক্রিয়া করি তখন কি হয়? তো দুইটা জিনিস তৈরি হবে, ইজিলি বোঝা যাচ্ছে, একটা হচ্ছে ইথানল, একটা হচ্ছে মিথানল। তো প্রথমটা এ ও বি দেওয়া আছে। আচ্ছা এখন দেখি বি এর জলীয় দ্রবণ জীবাণুনাশক। তো ইথানল তো আর জীবাণুনাশক না, মিথানল বিষাক্ত হয়ে থাকে, মিথানল বিষাক্ত হয়ে থাকে। তো মিথানল যেহেতু বিষাক্ত, এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা ফরমালিন হিসেবেও ব্যবহার করা যেতে পারে, যেটা মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, যেটা তো আছে। তো দেখো, তো যেহেতু বি জলীয় দ্রবণ জীবাণুনাশক, তাহলে আমরা বি কে ধরে নিব মিথানল, তাহলে বি যৌগটা হচ্ছে মিথানল, বি যৌগটা হচ্ছে মিথানল। ওকে, এখন বি যৌগটা যদি মিথানল হয়ে থাকে তাহলে কি কি অবস্থা ঘটবে? দেখো, উৎপন্ন যৌগ দুটি 2,4-ডাইনাইট্রোফিনাইল বিকারকের সাথে হলুদ পদক্ষেপ দিবে। হ্যাঁ, হলুদ পদক্ষেপ দিবে, যেহেতু এটা একটা অ্যালডিহাইড, এবং এই যৌগ আইডোফর্ম বিক্রিয়া দেয়, তাও দিবে। যৌগটি কেনিজারও বিক্রিয়া দেয়। এখন কেনিজারও বিক্রিয়া দিবে কিনা? তো কেনিজারও বিক্রিয়া অবশ্যই দিবে, কারণ এর কোনো আলফা কার্বনও নাই এবং আলফা কার্বনে হাইড্রোজেন থাকারও প্রশ্ন নাই। সুতরাং এখানে সবগুলি সঠিক। আচ্ছা দেখো, এ একটা বিক্রিয়া রয়েছে অ্যালকাইল আয়োডাইড, এর সাথে আমরা যদি পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করি তখন কি তৈরি হবে? এই যৌগকে আদ্র বিশ্লেষণ করলে
পাওয়া যাচ্ছে। দেখো এখানে আমাদের তৈরি হবে যে অ্যালকাইল সায়ানাইড, যেটা আইসোনাইট্রাইল বা নাইট্রাইল যৌগ যেটা তৈরি হয় CH3CN, আইসোনাইট্রাইল বা নাইট্রাইল। তো এই নাইট্রাইল মূলকটাকে যদি আমরা কি করব, আদ্র বিশ্লেষণ করলে অবশ্যই অ্যাসিড তৈরি হয়ে যাবে এখান থেকে। তো এটাকে যদি আদ্র বিশ্লেষণ করি তো এখান থেকে আমাদের তৈরি হবে অ্যাসিড, আর একটা তৈরি হয় অ্যামোনিয়া। তো এখান থেকে আদ্র বিশ্লেষণ করলে কি পাবো, অ্যাসিড পাবো। কার্বন সংখ্যা ঠিকঠাক থাকবে। তো এখানে আছে একটা দুইটা। তো এই বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়। এই বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা বৃদ্ধি করা হয়, একটু মনে রেখো। এখানে অ্যাসিড তৈরি হচ্ছে, আরেকটা তৈরি হবে NH3 অ্যামোনিয়া। তো দেখো এখানে অ্যাসিড এবং অ্যামোনিয়া সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা দেখো, তেলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেওয়া হয়েছে। তেলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, তোমাদের সবচেয়ে কমন যে বিক্রিয়াগুলোর ভিতরে একটা বিক্রিয়া, যেটা হচ্ছে সাবানায়ন বিক্রিয়া, যে তেল থেকে সাবান তৈরির যে প্রস্তুতিটা। তো ওখানে আমাদের সাবান তো অলরেডি তৈরি করে হওয়া আছে, দেওয়া আছে সাবান, এবং একটা যৌগ দেওয়া আছে, এটা কি বলা নেই। তো আমরা যখন সাবানায়ন বিক্রিয়া দেখি বা সাবান তৈরির ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে ওখানে গ্লিসারিন তৈরি হয়। সাবান তৈরি করার ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন তৈরি হয়। তাহলে যেহেতু এখানে সাবান দেওয়া আছে এবং দেওয়া আছে, তার মানে যৌগটির নাম হচ্ছে গ্লিসারিন। এখন এই গ্লিসারিন কি ট্রাইহাইড্রিক অ্যালকোহল? এটা কি ট্রাইহাইড্রিক অ্যালকোহল? তো এখানে 3টা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, সেটা দেখতে হবে। এবং ফসফরাস পেন্টঅক্সাইড সহ বিক্রিয়া করলে অ্যাক্রিলিন তৈরি করে কিনা, এবং প্রাণীর চর্বিতে পাওয়া যায় কিনা, এই বিষয়গুলো। এখন দেখো অ্যাক্রিলিন যে ব্যাপারটা আছে, গ্লিসারিনের সাথে যখন আমরা বিক্রিয়া করতাম, যে অ্যাক্রিলিন এবং পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এর সাথে যখন বিক্রিয়া করি, তখন ওখান থেকে অ্যাক্রিলিন তৈরি হয়, বা হচ্ছে টু প্রোপিন 1L ওই যৌগটা তৈরি হয়। তো এটা আমরা দেখছিলাম। তো এখান থেকে আমরা জানি যে অ্যাক্রিলিনটা তৈরি হয়। আর দেখো হাইড্রিক অ্যালকোহল, সেটাও কিন্তু ঠিক আছে, ট্রাইহাইড্রিক অ্যালকোহলও হয়। এটা হচ্ছে গ্লিসারিন। ইথানল বিভিন্ন অবস্থায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় তৈরি করে ডাই ইথাইল ইথার। আচ্ছা দেখো, ইথানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, তখন এখান থেকে কি হয়, এখান থেকে অ্যালকিন প্রস্তুত হয়ে যায়, ইথানল থেকে অ্যালকিন তৈরি হয়ে যায়। আবার আমরা যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে যদি একটু মৃদু সালফিউরিক অ্যাসিড বা একটু কম সালফিউরিক অ্যাসিড দেই, তখন কিন্তু এটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত করতে পারে না, ইথানল থেকে পানি পুরোপুরিভাবে নিতে পারে না। তখন কি হয়, তখন এই জায়গায় ইথার তৈরি হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারি যে ইথানলের কি তৈরি হতে পারে, ইথার তৈরি হতে পারে, আবার ইথেনও তৈরি হতে পারে। ইথেন না, ইথিন গ্যাস তৈরি হতে পারে, ইথিন হতে পারে। যেহেতু অ্যালকিন তৈরি হয়, তাহলে ইথানল থেকে ইথিন তৈরি হবে। আর একটা যদি ইথিন যদি না তৈরি হয়, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে যদি মৃদু দেই, তখন এখানে হয়ে যাবে ডাই ইথাইল ইথার। তাহলে 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা দেখো, এই জায়গায় কি দেওয়া আছে, এটা একটা অ্যালকাইল সায়ানাইড দেওয়া আছে বা নাইট্রাইল দেওয়া রয়েছে, যেটা বলে। এখন দেখো যেটা অ্যালকাইল সায়ানাইড বা নাইট্রাইল, এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তখন এখানে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে অ্যাসিড তৈরি হয়, আর একটা হচ্ছে এই জায়গা থেকে অ্যামোনিয়া তৈরি হয়। এই বিক্রিয়াটা একটু আগেই দেখে আসছিলাম। আর এটাকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিক্রিয়া দেই, তখন কি তৈরি হবে, এখান থেকে লিথিয়াম হাইড্রাইড বিক্রিয়া দিয়ে, তখন এখান থেকে কি হবে, এখান থেকে তৈরি হবে অ্যালডিহাইড।
না না, এখান থেকে অ্যালডিহাইড না। দেখো, যদি অ্যাসিড থেকে বিয়োজিত করতাম, অ্যাসিডকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিক্রিয়া করি, তখন হচ্ছে ওইটা অ্যালডিহাইড তৈরি হয়। কিন্তু এটা অ্যাসিডকে না, এখানে হচ্ছে অ্যালকাইল নাইট্রাইল যেটা আছে, এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিক্রিয়া দেওয়া হচ্ছে, তখন এই জায়গায় হয়ে যাবে অ্যামিন তৈরি হবে, এখানে অ্যামিন তৈরি হবে। আচ্ছা, আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি, তাহলে ইজিলি বোঝা যাবে। তো দেখো এখানে কি হচ্ছে, সিএইচ CH3 COOH, মানে কার্বন সংখ্যা একটা বেড়ে গেল। আর এই পাশে দেখো আমরা আরেকটা কাজ করতেছি, এখান থেকে এই যৌগটা কি হচ্ছে, এই যৌগটা হচ্ছে দেখো অ্যামিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা অ্যামিন তৈরি হচ্ছে। তো এই অ্যামিন যখন তৈরি হবে, এটা কত ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন। তো 1 ডিগ্রি অ্যামিনকে যদি আমরা এই নাইট্রাস মূলক দ্বারা যদি বিক্রিয়া দিই, তখন এই জায়গা থেকে অ্যালকোহল তৈরি হয়। তো কার্বিল 1 ডিগ্রি অ্যামিনের পরীক্ষা, 2 ডিগ্রি অ্যামিনের পরীক্ষা, 3 ডিগ্রি অ্যামিনের যে পরীক্ষাগুলো ছিল, তো ওই পরীক্ষার ক্ষেত্রে এখানে নাইট্রাসের যে মূলকটা ব্যবহার করা হয়েছিল, তো নাইট্রাসের মূলকটা যখন ব্যবহার করা হয়, তখন 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এটা অ্যালকোহল তৈরি করে ফেলে, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এখানে অ্যালকোহল তৈরি করে ফেলে, তাহলে বি যৌগটা হবে একটা অ্যালকোহল, বি যৌগটা হবে একটা অ্যালকোহল। এখন দেখি যে বি যৌগটি এ যৌগ অপেক্ষা কম ক্ষারধর্মী। তো বি যৌগটি কি ছিল, বি যৌগটি হচ্ছে অ্যালকোহল, এ যৌগটি পাইলাম আমরা অ্যামিন। তো অ্যামিন তো অবশ্যই ক্ষার, বি যৌগটি এ যৌগ অপেক্ষা কম ক্ষারধর্মী, হ্যাঁ সেটা তো অবশ্যই, অ্যামিনের ক্ষারধর্মিতা একটু বেশি, অ্যালকোহলের তো ক্ষারধর্মী না, এটা অ্যাসিডের দিকে। তো এটা অবশ্যই রাইট, বি যৌগটা হচ্ছে এটা ক্ষারীয়। হ্যাঁ, বি যৌগটি দেখো, বি যৌগটি এই যৌগ অপেক্ষা কম ক্ষারধর্মী, ঠিক আছে। তো বি যৌগটি হচ্ছে অ্যালকোহল, এটা কম ক্ষারধর্মী। তো সি যৌগটি বি অপেক্ষা কম অম্লীয়। তো সি যৌগ কোনটা, সি হচ্ছে অ্যাসিডটা, অ্যাসিডটা হচ্ছে বি অপেক্ষা কম অম্লীয়, বি হচ্ছে অ্যালকোহল। দেখো অ্যালকোহল অপেক্ষায় অ্যাসিড যেটা আছে এটা কম অম্লীয় কোনোদিনও হবে না, এটা হচ্ছে বেশি অম্লীয়, কারণ এটা ডিরেক্ট অ্যাসিড, আর ওটা হচ্ছে অ্যালকোহল, এটা অ্যাসিডের মতো আচরণ করে কিন্তু অ্যাসিড না। পরে দেখো 3 নম্বরটা, সি যৌগটি এ ও বি উভয়ের সাথে বিক্রিয়া করে। তো সি যৌগটি কোনটা, সি যৌগটি হচ্ছে অ্যাসিড, অ্যাসিড হচ্ছে অ্যামিনের সাথে বিক্রিয়া করবে, আর হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো অ্যাসিড যখন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, তখন এই জায়গাটা হয়ে যায়, এই জায়গাটা হয়ে যায় এস্টার তৈরি হয়, অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার, এস্টার তৈরি হয়। আর অ্যামিনের সাথে বিক্রিয়া করে, এখানে হবে অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড তৈরি হবে। তা দেখো, তাহলে দুইজনের সাথে কিন্তু এরা বিক্রিয়া করতেছে। এ যদি অ্যামিনের সাথে বিক্রিয়া করে, তখন হয়ে যাবে কি অ্যাসিটামাইড। আর যখন এরা অ্যালকোহলের সাথে যখন বিক্রিয়া করবে, তখন হয়ে যাবে এস্টার, তখন হয়ে যাবে এস্টার। মানে হচ্ছে এখান থেকে অক্সিজেন, অ্যালকোহলের ওএইচ এবং অ্যাসিডের একটা এইচ, দুইটা মিলে কোনো পানি অপসারিত হয়ে এখানে একটা এস্টার তৈরি করে। এখানে 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর, 1 ও 3 সঠিক উত্তর। বিষম চাকরিক যৌগসমূহ উপস্থিত পরমাণু হলো, দেখো বিষম চাকরিকের ভিতরে কি হয়, যে চাকরিগুলো থাকে যে চাকরিগুলো থাকে, এটার ভিতরে সালফার অক্সিজেন এগুলো ঢুকে যায়। তো দেখো সালফার অক্সিজেন আছে, তো কার্বন থাকবে না, কার্বন তো থাকবে, কার্বন সব জায়গায় থাকে। তো বিষম চাকরিকের ভিতর কার্বন, সালফার, অক্সিজেন সবই থাকবে। আচ্ছা, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য ব্যবহার করা হয় টলেন বিকারক, আইআর বর্ণালী, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। দেখো এই প্রথম দুইটা টলেন বিকারক এবং হচ্ছে আইআর বর্ণালী। তো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এটা দুজনের সাথে বিক্রিয়া দিবে, তো এটা জন্য ব্যবহার করা যাবে না। তো 1 ও 2 আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অভিন্ন থেকে চলে আসছে নাকি। আচ্ছা দেখো, তো এ পর্যন্ত ছিল আমাদের বহুপদী সমাপ্তি সূচক যে অংশটুকু। আরেকটা ক্লাস আছে, সেখানে আমরা অভিন্ন যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দিব। ওকে, তো আগামী ক্লাসে আমাদের এই যোগাযোগের চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে।